Radio Kolkata, your daily dose of happiness. আপনি যত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের কাছাকাছি থাকবেন ততই রঙিন পাখি দেখতে পাবেন। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাখিরা অনেক বেশি রঙিন। কিন্তু কেন? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন উজ্জ্বল রঙের পাখিরা কিভাবে গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় এসেছে। পাখির জীবনে রঙিন পালকের গুরুত্ব অপরিসীম। সঙ্গীর মনোযোগ আকর্ষণ, প্রাকৃতিক বৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, এমনকি ছদ্মবেশ ধারণ করতেও রঙিন পালকের ভূমিকা রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন পাখির পূর্বপুরুষদেরও রঙিন ও উজ্জ্বল পালক ছিল। সম্ভবত তারা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে বাস করত। যুক্তরাষ্ট্রের শিকাগোর ফিল্ড মিউজিয়ামের বিজ্ঞানী চ্যাট এলিয়াসন বলেন, কয়েক দশক ধরে বিজ্ঞানীরা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উজ্জ্বল রঙের পাখির প্রবণতা লক্ষ্য করেছেন। আমরা জানতে চাই কিভাবে উজ্জ্বল রঙের পাখি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পৌঁছেছিল এবং এই রঙের বিস্তার কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ঘটেছে। রঞ্জক পদার্থ এবং প্রাণীর গঠনের মতো প্রধান দুটি উপায় রং ছড়িয়ে পড়েছে। প্রাণীদের বিশেষায়িত কোষে তৈরি মেলানিনের মতো রঞ্জক পদার্থ কালো এবং বাদামি রঙের জন্য দায়ী। আলোর প্রতিফলনের মাধ্যমে কোষের কাঠামোগত বিন্যাস ও রঙের উপস্থিতি তৈরি করে। বিজ্ঞানীরা ৯,৪০৯টি প্রজাতির পাখির ছবি, ভিডিও এবং বৈজ্ঞানিক চিত্র বিশ্লেষণ করেছেন। ডিএনএ বিশ্লেষণ থেকে জানা যায় সব রঙিন পাখির প্রজাতি একে অপরের সঙ্গে সম্পর্কিত। রঙিন পাখি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে থেকে লাখ লাখ বছর আগে এসেছিল। পরে বিবর্তনের ধারায় বিভিন্ন প্রজাতিতে বিভক্ত হয়ে যায় পাখিগুলো। বিজ্ঞানীরা মডেলিং সফটওয়্যারের সাহায্যে পাখিদের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য উন্মোচন করেছেন। মডেলটি সব আধুনিক পাখির পূর্বপুরুষ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। পাখিরা ডাইনোসরের একটি বিশেষ গোষ্ঠী থেকে উদ্ভূত হয়েছে। প্রাচীনতম পরিচিত পাখি আর্কিওপটেরিক্স ১৪০ মিলিয়ন বছর আগে বাস করত। সেখান থেকে নিওরনিথিস নামক পাখির একটি উপগোষ্ঠী ৮০ মিলিয়ন বছর আগে বিবর্তিত হয়। এই দলটি ৬৬ মিলিয়ন বছর আগে গণবিলুপ্তি থেকে বেঁচে যায়, আর তাই বর্তমানে সব পাখি নিওরনিথিসের সদস্য। এই গবেষণা পাখির রঙের বিবর্তনের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। হ্যাঁ, এতক্ষণ আমি আলোচনা করছিলাম রঙিন পাখি নিয়ে। রেডিও কলকাতার আজকে চাষবাসের আলোচনার বিষয় হলো রঙিন পাখি পালন। এ বিষয়ে বলবেন ডক্টর অয়ন মুখার্জি, সহকারী অধ্যাপক, প্রাণী জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। সহযোগী কণ্ঠে সৌমি সামন্ত চক্রবর্তী। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল।
সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন রঙিন পাখি পালন এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মোহনপুর নদিয়া শাখার প্রাণী জৈব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অয়ন মুখার্জি। ডক্টর মুখার্জি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের বিষয় আমরা রেখেছি রঙিন পাখি পালন। তো আমরা জানি যে গ্রামে গঞ্জে একটা পাখির কদর রয়েছে। বিশেষ করে যারা পাখি পুষতে ভালোবাসে, সে গ্রামগঞ্জ কেন শহরেও অনেক মানুষ তাদের বিনোদন যেমন একটা ব্যবস্থা হয়, পাশাপাশি বিকল্প রোজগারের জন্যও পালন করেন। কিন্তু আজকের আমরা যে বিষয়টা রেখেছি রঙিন পাখি যে প্রতিপালন করবো, এটা কি বিষয়টা কি যদি বুঝিয়ে বলেন, এবং এই সম্বন্ধে যদি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কি কি রয়েছে যদি বলেন আমাদের। হ্যাঁ, বর্তমান দিনে যখন আমরা দেখছি যে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম কৃষিকাজ সম্পর্কিত যে সমস্ত কার্য যেগুলো আছে সেগুলোতে ক্ষতির সম্ভাবনা বেশ বেশি। সেক্ষেত্রে বিকল্প আয়ের উৎস হিসাবে এই যে রঙিন পাখি পালন, এটা কিন্তু আমাদের কৃষক বন্ধুদের ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। প্রাণী পালন যেমন একটি এরকম স্বাভাবিক উপায় যা কৃষককে অতিরিক্ত আয় দিতে পারে, তেমনি করে এরকম ভাবে পাখি পালনও অনেক সময়তে আয়ের একটা সন্ধান দিতে পারে। প্রাণী পালনের ক্ষেত্রে যেটা সবসময় সবুজ ঘাসের দরকার, সেক্ষেত্রে এক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তাই রঙিন পাখি চাষ আজকের দিনে যে আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া এবং খাদ্যের অভাব, পশু খাদ্যের অভাব, সেই প্রেক্ষিতে এই রঙিন পাখির চাষ কিন্তু বেশ লাভজনক, এবং এতে চাষের ক্ষেত্রে এদের খাবার মানে খরচও খুব কম। তো সেক্ষেত্রে এটা একটা লাভজনক পন্থা হিসেবে, কাজের পন্থা হিসেবে এই এটাকে করা যায়। মানে আমাদের শ্রোতা বন্ধুরা যদি করেন, সেক্ষেত্রে বেশ উন্নতভাবে করেন যদি বিজ্ঞানসম্মত উপায়ে, সেক্ষেত্রে এটা একটা ভালো লাভজনক আয়। আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে কি কি ধরনের বা কি কি রঙিন পাখি পালন করা হয়? আমাদের দেশে বিভিন্ন ধরনের রঙিন পাখি ইউজ করা হয়, পালন করা হয়। যেমন তাদের মধ্যে বদ্রি পাখি, লাভ বার্ড, ফিঞ্চ, জাভা, কোকাটেল, এই জাতীয় যে পাখিগুলো, সেগুলোর ক্ষেত্রে সেগুলোর পালন বেশ জনপ্রিয়। আচ্ছা আচ্ছা। তাও এরা কি ধরনের খবর বা খাবার পছন্দ করে, মানে এই ধরনের খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে? হ্যাঁ, এদের খাবারের ব্যাপারে বলি যে এদের খাবারের মূলত এদের ঘাসের দানা, মেন মূলত যে খাবারটা এরা পছন্দ করে সেটা হচ্ছে ঘাসের দানা, কাঁচা ছোলা, এই টাইপের। তো ঘাসের দানা যদি একটা পাত্রের মধ্যে 500 গ্রাম আর একটা পাত্রে 500 গ্রাম, মোট 1 কেজি যদি খাবার সারা 100 যদি থাকে, তার জন্য এই 1 কেজি খাবার সারাদিনে তারা খেতে পারে। এছাড়া যদি কাঁচা ছোলার প্রতি 100টি পাখির জন্য 500 গ্রাম করে কাঁচা ছোলা ভিজিয়ে সেটা পাখিকে দেয়া যেতে পারে। এছাড়া সবজি, বিভিন্ন রকমের শাক প্রতি সপ্তাহে 2 দিন করে সেটা দেয়া যেতে পারে। প্রতি 100টি পাখি পিছু 200 গ্রাম করে শাক, বিভিন্ন ধরনের শাক আমরা দিতে পারি, যেমন কলমির শাক বা হিঞ্চে শাক বা থানকুনি পাতা বা তুলসী পাতা, এই ধরনের সবুজ সবজি আমরা দিতে পারি। সমুদ্র ফেনা, এটা হচ্ছে মিনারেলস, অর্থাৎ খনিজের ওদেরকে সাপ্লাই দেয়। 2 থেকে 5টা সমুদ্র ফেনা প্রতিদিন, প্রতি সপ্তাহে এভাবে দেয়া যেতে পারে। আর এছাড়া হচ্ছে পাখিদের জন্য 100 গ্রাম বিট লবণ প্রতি 100টি পাখি, বা 50 গ্রাম চালের ভাত প্রতি 100টি পাখির জন্য, এগুলো আমরা দিতে পারি। একটা সপ্তাহে প্রতিদিন একদিন করে গম সিদ্ধ করে দেওয়া যেতে পারে।
তো এই ধরনের খাবার। হ্যাঁ, আর চুনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এটা এদের ক্যালসিয়ামের যে যোগান সেগুলো দেয়। 100 থেকে 200 গ্রাম একটা ছোট চুন একটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে সেটাকে পাখির বাসায় এটা রাখা যেতে পারে। এই ধরনের খাবার মোটামুটি আহ পাখি মানে রঙিন পাখিদেরকে খাওয়ানো যায়। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো, ওই যে চুনের কথা বললেন, এটা কি সরাসরি তারা খাবার হিসেবে গ্রহণ করে নাকি কিছুর সঙ্গে মিশিয়ে না, খায়? এটার সাথে মিশিয়েও দিতে পারেন খাবারের সাথে, অথবা আলাদা করেও এটা দেওয়া যেতে পারে। তবে আলাদা করে দেওয়াটার থেকে কিছুর সাথে মিশিয়ে দিলেই ভালো হয়, তাতে ওরা মানে ডাইরেক্ট সরাসরি ওরা খেয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হুম। তো আমাদের যে এর যে পানীয় জল, যেটা আমরা প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে প্রয়োজন হয়, এদের কেমন হুম হুম। প্রয়োজন হয় সারাদিনে? এবারে খাবারের পরে আসি একটু পানীয় জলে। পানীয় জলের বলতে এদের মোটামুটি সারাদিনে 100টা পাখির জন্য 400 ml মতো পানীয় জল আমরা পাখিদেরকে দিতে পারি। আর এটাকে দুটো বাটিতে আলাদা আলাদা করে যদি দেওয়া যায়, 200 ml 200 ml করে দুটো বাটিতে প্রতি 100টি পাখি পিছু, হুম হুম। তাহলে এটা এদের সারাদিনে জলের যোগানটা দেয়। তবে গ্রীষ্মের সময়তে একটু জল বেশি লাগবে। সেক্ষেত্রে প্রতি 100টি পাখি পিছু যদি আমরা আরো 100 ml করে জল বেশি দিই, অর্থাৎ 500 ml টোটাল জল যদি দিই, সেক্ষেত্রে আমরা জলের সব ইয়েটা ঠিক থাকে সারাদিনে। আচ্ছা আচ্ছা, একটু গ্রীষ্মকালে তো একটু বেশি লাগবেই, সেটা সমস্ত পাখির ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রেও লাগে। আচ্ছা। হ্যাঁ। আর বাসস্থানের ব্যাপারে যদি একটু বলেন, যে কেমন বাসস্থান তৈরি হলে এদের ভালো হবে? এদের ঘর মোটামুটি বদ্রি পাখির জন্য বলছি আমি। বদ্রি পাখির 100টা যদি পাখি থাকে আমাদের পাখি পালকদের কাছে, সেই 100টি পাখির জন্য প্রায় যদি 15 ফুট লম্বা, 4 ফুট চওড়া এবং 4 ফুট উচ্চতার ঘর, সেটাকে একটা তারের জালি দিয়ে ঘিরে দিতে হবে। আর যদি আলাদা করে ঘর করার জায়গা না থাকে, তাহলে যাদের বাড়িতে দেশি মুরগি আছে, সেই মুরগির ঘরের উপরের তলাটা এই পাখি পোষার জন্য ব্যবহার করা যেতে পারে। আর এছাড়া ঘরের নিচে যদি নিচেটা ইট বিছিয়ে দিতে পারা যায়, ইট দেওয়া যায়, বা সিমেন্ট দিয়ে যদি বাঁধিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে সেটাও ভালো হয়। তাতে ওদের যাতে জলটা আর কি ওদের শোষণ হবে না পায়েতে, ঠান্ডা কম হুম হুম। লাগবে। আচ্ছা। এছাড়া বদ্রি পাখির জন্য যদি মেঝে মাটির হয়, সাধারণত মাটি যেটা মাটির হয়, চারিদিক খোলা থাকবে। হুম। কিন্তু ঠান্ডা বা বৃষ্টি বা গরমের তাপ এগুলো আটকানোর জন্য একটা চটের যদি চারিদিকে একটা ঝাঁপ দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে বেশ ভালো হয়। আর হাওয়ার ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে শীতকালে বিশেষ করে, কোন দিক থেকে হাওয়াটা আসছে সেই দিক থেকে প্রোটেকশন বা একটা উচিত আর কি। এই হলো ঘরের মাপ বিশেষ করে, অর্থাৎ 15 ফুট লম্বা, 4 ফুট চওড়া, 4 ফুট উচ্চতা প্রতি 100টি পাখির জন্য। এই মাপটা যদি ধরে ঘরটা বানানো যায়, তাহলে আহ, সুবিধা হয়। আর হাওয়া চলাচল ব্যবস্থা, যেটাকে বলে ভেন্টিলেশন, সেটা কি হ্যাঁ। খেয়াল রাখতে হবে ক্ষেত্রে? হ্যাঁ, ভেন্টিলেশনের তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি তো বললাম যে এইখান থেকে এরকম শুধু তারের দিয়ে হুম ঘিরতে হুম। হবে, কোনো সলিড কিছু দিয়ে ঘেরা ঠিক নয়। যাবেন আর না। হ্যাঁ, চটের উপরে যদি চটটাকে যদি নিচে দিয়ে ফেলাও যায়, সেইভাবে ব্যবস্থা করা যাবে, যাতে রাতের দিকে ফেলে দেওয়া হলো, আবার সকালের দিকে ওটাকে তুলে দেওয়া হলো। তো এইভাবে তো সারাদিনই হাওয়া চলাচল করছে সেই এতে, পাখির ঘরের মধ্যে। তো এই ধরনের একটা ছোট যদি একটা খোপ জানলা রাখা হয়, সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়, কারণ তাহলে পুরো হাওয়াটা ওদের মধ্যে যাতায়াত করতে পারবে না। সেই জন্য তার জালি দিয়ে ঘিরে আর উপরে চট ফেলে দিয়ে, সেইটাই হচ্ছে একটা আহ, ভালো উপায়। আচ্ছা আচ্ছা। আর আমরা যখন কেউ এটাকে পালন করতে শুরু করব, সেক্ষেত্রে তো আমাকে চিনতে হয় প্রথমে, যখন আমরা কিনবো, সেক্ষেত্রে যে বাচ্চা পাখি, কিভাবে চিনবো, কোন কোন দিকে খেয়াল রেখে আমরা সেটা কিনবো? হ্যাঁ, বাচ্চা পাখি কেনার সময় বেশ কিছু কয়েকটা জিনিস আমাদের প্রাণী পালকদের লক্ষ্য রাখতে হবে। যেটা হচ্ছে যে তাদের ডানার পালক, সেটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ডানার পালক কোনো জায়গায় খসে গেছে কিনা, বা সেখানে কোনো যে জায়গাটা ঘষে গেছে সেখানটা কি কোনো ঘা আছে কিনা, সেগুলো দেখতে হবে। আহ, চোখ বোঝা আছে কিনা সেটা দেখতে হবে, কারণ চোখ বোঝা বা চোখ বন্ধ থাকা অবস্থা হচ্ছে এটা একটা রোগের লক্ষণ। তো সেই রকম চোখ যাতে চোখ বোঝা আছে কিনা বা সেরকম দেখতে হবে সেটা। পা খোড়া থাকছে কিনা সেটা দেখা উচিত। আহ, আর হচ্ছে সুস্পষ্ট বুকের হাড় থাকতে হবে, অর্থাৎ স্টারনাম যেটাকে বলি, সেই স্টারনাম
অর্থাৎ সুস্পষ্ট একটা বুকের হাড় যদি থাকে তাহলে সেই পাখি কিন্তু কেনা চলবে না। সেরকম ক্ষেত্রে অর্থাৎ সেটা হচ্ছে একটা ম্যালনিউট্রিশন অর্থাৎ পুষ্টিগত অভাবের লক্ষণ আর কি। তো এই ধরনের লক্ষণগুলো মানে পাখি কেনার সময় কিন্তু আমরা দেখব। আচ্ছা আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। সহযোগী কণ্ঠে সৌমি সামন্ত চক্রবর্তী। রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি, রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি। স্বনির্ভরতায় লাভজনক বন্ধু জানো তাকি, রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি। অর্থাগমের কতই উপায় ডিম ও বাচ্চা বেচে করো আয়, অর্থাগমের কতই উপায় ডিম ও বাচ্চা বেচে করো আয়। বিধিসম্মত চাষ রঙিন পাখি লাভে নেই তো ফাঁকি, বিধিসম্মত চাষ রঙিন পাখি লাভে নেই তো ফাঁকি। রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি। রঙিন পাখি রঙিন পাখি, রঙিন পাখি রঙিন পাখি ভালোবাসায় মাখামাখি, ভালোবাসায় মাখামাখি। রঙিন পাখি রঙিন পাখি ভালোবাসায় মাখামাখি। বাড়ির উঠোন বাড়ায় শোভন চাষির স্বপ্ন সাথী, বাড়ির উঠোন বাড়ায় শোভন চাষির স্বপ্ন সাথী। রঙিন পাখির কত প্রজাতি পরিচর্যার নানান রীতি, রঙিন পাখির কত প্রজাতি পরিচর্যার নানান রীতি। সুষম খাদ্য আবাস সুস্থ রাখে পাখি চিকিৎসকি, সুষম খাদ্য আবাস সুস্থ রাখে পাখি চিকিৎসকি। রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি, রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি। স্বনির্ভরতায় লাভজনক বন্ধু জানো তাকি, রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি, রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি, রঙিন পাখি জুড়ায় আঁখি পালন করো রঙিন পাখি। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। সহযোগী কণ্ঠে সৌমি সামন্ত চক্রবর্তী।
এই যে কোনো প্রাণী পালন যখন আমরা করবো, তো রোগ ব্যাধি তো সেটা হয়। তো এক্ষেত্রে আমরা আমরা তো আর্থিক ক্ষতির মুখোমুখি হয়ে যাব। তো সেদিক থেকে আমরা কোন কোন দিকে সাবধান হবো, কি কি ধরনের রোগ ব্যাধি হবে এবং তার লক্ষণ কি কি বুঝবো, হ্যাঁ, আমরা আগে রোগ থেকে তো সাবধান হতে হবে। পাখি তো থাকলে তাদের তো রোগের ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতেই হবে। হুম। প্রথম যে রোগটা তাদের বেশি হয় সেটা হচ্ছে চুন পায়খানা। এটা এটা খুব কমন একটা রোগ। মানে মুরগির যেমন হয় এদেরও অনেকটা সেই রকম ভাবেই চুন পায়খানা এদের একটা রোগ। হুম। আর হচ্ছে এছাড়া হচ্ছে চামড়ার তলায় ফোড়া হয়। অনেক সময় দেখা যায় যে চোয়ালের নিচে বা অনেক সময় যে মুখের আশেপাশে পুঁজযুক্ত বিভিন্ন রকমের ঘা দেখতে পাওয়া যায়। তো এই ধরনের ঘাগুলো যখন পুঁজটা বেরিয়ে যায় তখন এবং শুকিয়ে শক্ত হয়ে যায় এবং সেক্ষেত্রে আহ, তাতে করে কি হয়, পরবর্তীকালে সেই ঘাটা উঠে গিয়ে সেটাতে আরো বড় ঘা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যদি ফোড়া যদি হয়ে থাকে এরকম, তো সেটাকে অল্প করে কেটে সেটাকে পুঁজটা বার করে দিয়ে কোনো অ্যান্টিসেপটিক মলম দিয়ে দেওয়াটা এটা একটা উপায়। এছাড়া হতে পারে ফেদার সিস্ট, অর্থাৎ পালকের সিস্ট। সাধারণত এটা ডানার ডানার অংশে দেখা যায়, তাছাড়াও বিভিন্ন অংশে দেখা যেতে পারে। বিভিন্ন জায়গায় যে পালকের নিচে যে লোমকূপগুলো থাকে সেখানে যদি কোনোভাবে আঘাত লাগে তো সেক্ষেত্রে এটাতে পালকের সিস্ট হয়, অর্থাৎ ফোলা মতো একটা অংশ হয়। এছাড়া হয় হচ্ছে ডিম আটকে যায় অনেক সময় পাখির। তো ডিম আটকে গেলে যদি ডিম আটকে যায় তাহলে সেক্ষেত্রে একটি আহ, সরু একটা সূচের মতো বা একটা কোনো ধারালো অংশ দিয়ে সাবধানে ডিমের ভিতরের অংশটি বার করে নিতে হবে। আর সেক্ষেত্রে এবং পরে ফলে শুধু 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 খোলসটার ভিতরে পড়ে থাকবে। আর ডিম আটকে গেলে অনেক সময় গরম সেঁক দিলে যদি ভিতরে পচে যায় সেক্ষেত্রে ভালো ব্যথা হয়, তখন হচ্ছে ভালো গরম করে গরম জলে যদি সেঁক দেওয়া যায় তাহলে সেটা উপকার হয় এবং সেটা ডিমটাকে বেরিয়ে আসতে সাহায্য করে। এছাড়া বাম্বেল ফুট, এটা একটা খুব নামটা শুনেই বুঝতে পারছেন যে এটা একটা পায়ের কোনো সংক্রমণ। এটা সাধারণত পায়েতে যখন জীবাণু সংক্রমণ হয় বা তখন এটা হয়। এই সময়তে চামড়াটা এদের পাতলা হয়ে যায়, পায়ের চামড়াটা লাল হয়ে যায়। যদি চিকিৎসা সেক্ষেত্রে যদি না করানো হয় তাহলে কিন্তু এটাতে অনেক সময় বড় আকার ধারণ করে এবং ঘা হয়ে পাখির অনেক সময় মৃত্যুও হয়। এছাড়া পায়ের তলার দিকের কোষগুলি মৃতপ্রায় হয়, সংক্রমণ হতে শুরু করে। তো সেইটা একটা ঠিক সময়ে যদি সেটার চিকিৎসা করানো হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে কিন্তু এই রোগ থেকে বাঁচানো যায়। এছাড়া হচ্ছে আঁশজনিত ঘা, বিভিন্ন জায়গায় হয়তো কোনো খাঁচার মধ্যে লেগে গেল কোনোভাবে, তো সেখান থেকে তাকে চোখের নিচের পাতা যদি কোনো আঘাত লাগে, যে কোনো জায়গায় আঘাত লাগে তো সেক্ষেত্রে তার সেখান থেকে তার ফাইব্রোসিস পর্যন্ত হয় বা সেই ঘা কিন্তু অনেক দিন ধরে থেকে যায় এবং পাখিকে বেশ যন্ত্রণা দেয়। এছাড়া হচ্ছে পালক তুলে ফেলে যখন মানে বদ্রি পাখি যদি অনেক সময় একে নিজেদের পাখির নিজেদের পালকগুলোকে তুলে ফেলে, এটা এক ধরনের মানে বদ অভ্যাস বা ভাইস বলা যেতে পারে। বা কখনো কখনো এটা পাখিরা নিজেদেরকে যদি মানে একাকী ফিল করে সেই ক্ষেত্রে সেটা তাদের যে একঘেয়েমি সেখান থেকে বাঁচার জন্য এই কাজটা করে থাকে। তো এই ধরনের পালক তুলে ফেলা এটা এক ধরনের রোগ হয়। এছাড়া হচ্ছে পরজীবীর আক্রমণ। পরজীবী সাধারণত বিভিন্ন রকমের পরজীবী যে আক্রমণ করে তারা এর উপরে একটা আঁশ মতো তৈরি করে দেয় এদের যেখানে ঠোঁটের কাছাকাছি বিশেষ করে সেখানে ফুটো তৈরি করে দেয়। তো সেইগুলো যাতে এই ধরনের রোগ ব্যাধি যেগুলো বললাম, তো হুম। এই 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 ধরনের সাধারণ কমন যে মানে রোগ ব্যাধিগুলো আছে পাখির, রঙিন পাখির, সেইগুলো কিন্তু আহ হয়ে থাকে এবং এক্ষেত্রে প্রাণী পালকদের বিশেষভাবে যত্ন নেওয়া খুবই দরকার। বেশ। আর এই যে রঙিন পাখির যে যখন রোগ হলো, তখন তো হ্যাঁ, বেশ কিছু ব্যবস্থা নিতে হয়। আপনি তো বলছিলেন যেমন একটা অংশটাকে হয়তো কেটে বাদ দেওয়ার কথা বললেন, সেটা আমরা তো সরাসরি নিজেরা না করতে পেরে অনেক ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন, বা যারা চিকিৎসক হ্যাঁ, আছে তাদের কাছে যাওয়া প্রয়োজন বলে ঠিক মনে ঠিক, হয়, তাই তো? একদমই ঠিক, আরো কি কি একদমই ঠিক। ব্যবস্থা নেওয়া প্রয়োজন এছাড়া প্রাণীপালকদের? প্রাণী পালকদের যদি আপনারা একদম কয়েকটা জিনিস মানে বিশেষজ্ঞের কাছে যাওয়ার আগে কয়েকটা জিনিস আপনারা নিজেরাই করতে পারেন। হুম। যেমন হচ্ছে কয়েকটা ওষুধ আপনারা রাখতে পারেন যে আপদকালীন ব্যবস্থা হিসেবে, যেমন হচ্ছে মেরিকুইন লিকুইড। এই যে চুন পায়খানার কথা বললাম, এই মেরিকুইন হুম। লিকুইড হুম। খুব যে কোনো জায়গায় ওষুধের দোকানেই পাওয়া যায়, পশু পাখির ওষুধ যেখানে পাওয়া যায়। তো ওটা প্রতি 100টি পাখির জন্য এই 5 ml যদি
এদের ভাতের সাথে মিশিয়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস পরপর 3 দিন কিন্তু এদেরকে এই মেডিকুইন লিকুইডটা খাওয়াতে হবে। তাহলে এই ধরনের যে চুন পায়খানা, এই ধরনের রোগগুলোকে থেকে বাঁচানো যায়। আর ছোটখাটো যেমন চামড়ার তলায় ফোড়া, এটা এটা একটা যদি নিজেরাই এটাকে কোনো সেফটিপিন বা এই জাতীয় কোনো জিনিস দিয়ে যদি গরম করে ওই জায়গাটাকে, সেফটিপিনটাকে একটু গরম করে সেখান থেকে যদি ফুটো করে ওটাকে থেকে বার করে দেওয়া যায়, তাহলে এটা নিজেরাই করতে পারেন আপৎকালীন ব্যবস্থা হিসাবে। ডিম আটকে যাওয়ার ক্ষেত্রে বললাম যে দিনে ক্যালসিয়াম দিতে হবে 2-3 দিনের মধ্যে, সেক্ষেত্রে এটা ভালো কাজ করে ক্যালসিয়ামটা। তেমনি ভাবেই বাম্বল ফুট বা যেটা পায়ের যে সংক্রমণ, সেক্ষেত্রে যদি কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে করলে ভালো হয়। যদি হাতের কাছে যেগুলো থাকে সেরকম যে সেই ধরনের অ্যান্টিবায়োটিক কোনো অয়েন্টমেন্ট বা একটা মলম যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভালো কাজ করে। এছাড়া হচ্ছে পরজীবীর জন্য আইভারমেকটিন পাউডার দিয়ে এটা চিকিৎসা করতে হয়। এই ধরনের যদি যেগুলো উকুন টুকুন যদি কিছু হয় সেক্ষেত্রে। তো এই ধরনের এগুলো হচ্ছে একদম খুব সাধারণ ওষুধ, এবং প্রাণী পালকরা এইগুলো নিজেদের হাতের কাছে রাখতে পারেন, এবং কত ডোজের সেটা যদি লিখে রাখেন, তারপরে যদি বেশি কিছু হয় তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া যদি অনেক সময় এটা এই ধরনের রোগ হয় যে ধরুন হজম হচ্ছে না পাখির খাবারের, পাখির খাবারের সাথে কিছু মানে বিষ্ঠার সাথে পাখির তার হজম যেটা অপাচ্য কিছু খাবার সেখান থেকে বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে লিভার টনিক দেওয়া যেতে পারে প্রতি 100টি পাখির জন্য 3 ml। এটা আবার 15 দিন পর পর আবার পরপর 3 দিন এইভাবে খাওয়ানো যেতে পারে। এছাড়া গরমের সময়তে বিশেষ করে যদি ইলেকট্রল পাউডার প্রতি 100টি পাখির জন্য ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, জলের খুব চাহিদা থাকে, সেই জন্য যেমন আমাদের ক্ষেত্রেও ইলেকট্রল পাউডারের দরকার হয়, তেমনি পাখিদের ক্ষেত্রেও 5 গ্রাম ইলেকট্রল পাউডার যদি 100টি পাখির জন্য প্রতি সপ্তাহে মোটামুটি 3 দিন দেওয়া যায় তাহলে ভালো হয়। এছাড়া আমাদের হাতের কাছে অনেক মিষ্টি বাতাসার জল দেওয়া যেতে পারে, 2টো বাতাসা প্রতি 100টি পাখির জন্য। তাহলে গরমের দুপুরের দিকে এটা পাখিদের বেশ সে যে হিটের যে গরমের জনিত যে স্ট্রেস সেইটা থেকে এদেরকে বাঁচায়। এছাড়া পরজীবীর যে আক্রমণ, কৃমির ওষুধ, এটাও খুব জরুরি একটা ওষুধ। এটা আমাদের প্রাণী পালকদের জেনে রাখা উচিত, যেটা হচ্ছে অ্যালবেন্ডাজোল ওষুধ। এটা লিকুইড অ্যালবেন্ডাজোল ওষুধ, কিন্তু কৃমির ওষুধ 2 মাস বয়স থেকে এদের দেওয়া শুরু করতে হবে, এবং প্রত্যেক 2 মাস অন্তর অন্তর প্রতি 1 ফোঁটা একটি পাখির জন্য এই মাত্রাতে ওষুধটা প্রয়োগ করতে হবে। তো এই ধরনের কিছু জরুরি ওষুধ এবং তাদের রোগের জন্য লক্ষণ, এগুলো একটু পাখি পালকদের মাথায় রেখে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আপনাদের বিশ্ববিদ্যালয়ে তো বিভিন্ন সময় এই ধরনের তো প্রশিক্ষণ দেওয়া হয়, সেক্ষেত্রে যদি যোগাযোগ তারা রাখেন তারা অনেক কিছু শিখে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না, এবং সরকারের তরফ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফেও বিভিন্ন যে ট্রেনিং সেন্টারগুলো আছে আমাদের ব্লকে, সেখানেও মাঝে মাঝে এই ধরনের প্রশিক্ষণ প্রাণী পালকদের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি ওনারা নিকটবর্তী যে যোগাযোগ রাখতে কেন্দ্র পারেন, আছে যোগাযোগ রাখেন, তাহলে কিন্তু এখান থেকে উপকৃত হবেন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আমরা অনেকটা বিষয় আলোচনা করলাম, তো আমরা তো অনুষ্ঠান শেষ করবো। তার আগে যদি একটু বলেন যে এখানে আমাদের মূল যে বিষয়, যে টাকা পয়সা কতটা বিনিয়োগ করতে হবে এবং কি পরিমাণে আমরা সেখান থেকে ফিরে পাবো, কারণ আমাদের তো একটা সংসার প্রতিপালন করতে হবে। আমরা একটা বিজনেস, এখন তো চাষবাস তো একটা বিজনেসের রূপ নিয়েছে। তো হ্যাঁ এই যে পাখি পালন করে আমরা কি করলে, একটা কত টাকা বিনিয়োগ করলে কি পরিমাণে লাভ পাবো, একটা যদি ধারণা আমাদের মধ্যে দেন। হ্যাঁ, বিকল্প আয়ের উৎস হিসেবে কিন্তু এই পাখি পালন বেশ লাভজনক এবং অনেকটা নিরাপদ বলতে গেলে। তো আমি একটা মোটামুটি ধারণা দিচ্ছি, আনুমানিক যেটা ধারণা। তো ধরুন কেউ প্রায় 20 জোড়া বদ্রি পাখি নিয়ে একটা চাষ করছেন। প্রথম বছরে তার যে আয় হবে বা আয় ব্যয় যে হিসেব, সেটা আমি একটা মোটামুটি বলছি। তো যেমন ধরুন এদের স্থায়ী মূলধন যদি 20 জোড়া বদ্রি পাখি অর্থাৎ 40টি বদ্রি পাখি নিয়ে কেউ যদি চাষ শুরু করেন, তাহলে
স্থায়ী পাখি যে মূলধন হিসেবে তার ঘর তৈরি করতে হবে প্রথম কথা। সেটা হচ্ছে হুম হুম। প্রত্যেকটা পাখির জন্য আমি যদি 1 বর্গ ফুট বা 1 স্কোয়ার ফিট ধরি, তাহলে 40টি পাখির জন্য 40 স্কোয়ার ফিট, এখানে মোটামুটি 5,000 টাকা মতো আমি একটা আনুমানিক ঘরের হিসেব ধরছি। এছাড়া আচ্ছা। হচ্ছে আরো যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো দরকার পাখি ঘরে রাখার জন্য, বাসনপত্র বা অন্যান্য বাসস্থান তৈরির জন্য, সেটার জন্য আমি 1,000 টাকা ধরলাম। অর্থাৎ এটা হলো আমাদের স্থায়ী মূলধন, অর্থাৎ 6,000 টাকা আমার হলো স্থায়ী মূলধন। এবারে আমার অস্থায়ী মূলধন ধরি। অস্থায়ী মূলধন বলতে যেটা আমার পাখি পাখি যেমন হচ্ছে প্রতি পাখির দাম আজকের দিনে মোটামুটি আমি গড়ে 80 টাকা ধরছি, তাহলে 40টি পাখির জন্য আনুমানিক 3200 টাকা খরচা হবে। এবারে খাবারের হিসেব যদি আমি করি, তাহলে প্রত্যেক পাখি মানে প্রত্যেকটা দিন 15 গ্রাম মোটামুটি খাবার সে খেয়ে থাকে, অর্থাৎ তাহলে তার আয় মানে ব্যয় হচ্ছে সেক্ষেত্রে 5,400 টাকা 40টা পাখির জন্য। তো এটা আনুমানিক আয়। এবং খাবারের দাম অনেক জায়গা পিছু বা অনেক সময় সময় পিছু কিন্তু খাবারের দাম পার্থক্য হয়, সেটা একটু মাথায় রাখবেন শ্রোতা বন্ধুরা। ওষুধ এবং অন্যান্য খরচ বাবদ আমি আনুমানিক 2,400 টাকা, 40-60 টাকা করে পাখি পিছু 60 টাকা করে, অর্থাৎ 2,400 টাকা রাখলাম। তাহলে আমি যদি স্থায়ী মূলধন এবং অস্থায়ী মূলধন সমস্ত যোগ করি, সেক্ষেত্রে আনুমানিক আমার প্রায় 17,000 টাকা মতো খরচা হচ্ছে আমাকে। 17,000 টাকা বিনিয়োগ করতে হবে আমাকে পাখি চাষের জন্য। এবারে আমরা দেখি যে সেই আনুমানিক এবারে আয় কত হবে আমাদের, যদি আমরা যে বাচ্চাগুলো হবে। কতটা সময় লাগছে এই আয়টা আসতে? হ্যাঁ, ওটা এটা পুরোটাই লাভ, মানে বছরের হিসাবে আমি বলছি। তো আচ্ছা আচ্ছা। বছরে এটা থেকে আনুমানিক আয় বাচ্চা বিক্রি করে মোটামুটি আপনার 28,000 29,000 টাকা মতো আনুমানিক একটা আমি আয় করছি, অর্থাৎ বাচ্চা বিক্রি করে। তাহলে না, এটা তো লাভ মোট তো আমার 40টা পাখি, সেখান থেকে কতগুলো বাচ্চা আসতে পারে? 40টা পাখির জন্য ধরুন এখান থেকে বাচ্চা আসতে পারে প্রায় 40টা পর্যন্ত, তাহলে হচ্ছে মানে 20 জোড়া। আহ, হুম। 20 জোড়া 40টা, হ্যাঁ তাহলে সেখান থেকে আপনার এখানে হতে পারে মোটামুটি একটা ওই 5টা করে আমি ধরছি অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা। তাহলে বছরে 5টা 28, করে বাচ্চা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমি তাহলে আরো সবকিছু ধরে 100টা বেড়ে বললাম, যাবে, হ্যাঁ। যেহেতু মর্টালিটি অর্থাৎ মানে মরে যাওয়ার হার বা সেগুলো আচ্ছা আচ্ছা। সবকিছু ভেবে চিন্তে আমি বললাম যে মোটামুটি 5টা। এবারে সেটা থেকে অনেক আরো বেশিও হতে পারে। তো আমি হুম তাহলে হুম। সেক্ষেত্রে আনুমানিক আয় বাচ্চা বিক্রি করে 28,800 টাকা মতো বা 29,000 টাকা মতো আমি একটা না, বাচ্চার আহ কেমন দাম? এত টাকা আসবে বাচ্চা বিক্রি করলে? হ্যাঁ 40টা 40 জোড়া পাখি ধরুন, 40টা পাখি হ্যাঁ হ্যাঁ যদি গড়ে যদি আমি 5টা করেও ধরি, তাহলে হ্যাঁ হ্যাঁ। হচ্ছে আপনার কিন্তু প্রায় 200টা বাচ্চা। তো সেক্ষেত্রে আরো যদি প্লাস তার নিজের পাখিগুলো আছে, বাকি পাখিগুলো সবগুলো নিয়ে মোটামুটি হ্যাঁ ওরকম হবে। কারণ আজকের দিনে বাচ্চার বেশ দাম আছে পাখির বাজারে, আচ্ছা বাচ্চার দাম আচ্ছা। বেশ বেশি। আচ্ছা আচ্ছা, তো একটু দাম সম্পর্কে আমাদের বলবেন এবং কোথায় কোথায় বাজারগুলো রয়েছে সেটাও যদি বলে দেবেন শেষে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তো বাজারের বলতে তো লাভ মোটামুটি 40টা পাখি থেকে আমরা দেখা যাচ্ছে বছরে প্রায় 12,000 টাকা মতো, অর্থাৎ তার মূলধন হলো 15,000 টাকা, আর সব নিয়ে তার খরচা হলো যা খরচা সেখান থেকে আমার লাভ দেখা যাচ্ছে আনুমানিক বছরে 11,000 12,000 টাকা মতো লাভ থাকছে, অর্থাৎ মাসিক প্রায় 1,000 টাকা মতো লাভ হচ্ছে 40টা বদ্রি পাখি আয় মানে চাষ করে। অর্থাৎ মানে খুব অল্প দ্বিতীয় অল্প পরিমাণে আয় এবং অল্প অল্প পরিমাণে পরিমাণে পাখিটাও আয়। অল্প, হ্যাঁ। হুম হুম। তো দ্বিতীয় বছর থেকে কিন্তু এই লাভটা কিন্তু আরো একটু বাড়বে, কারণ সেক্ষেত্রে আর স্থায়ী মূলধনের ব্যাপারটা, অর্থাৎ যে প্রথমে থাকছে না আমরা যে থাকছে না, বিনিয়োগ করেছি হুম। সেটা থাকছে না। তো যেমন সেক্ষেত্রে ঘর দ্বিতীয় বাড়ি বছর তৈরি থেকে করাটা কিন্তু থাকছে না, হ্যাঁ হ্যাঁ থাকছে না, হ্যাঁ। তো হ্যাঁ। দ্বিতীয় বছর থেকে কিন্তু লাভ এই আরো বাড়বে। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। সহযোগী কণ্ঠে সৌমি সামন্ত চক্রবর্তী।
পাখি আকাশ কোণে যায় সোনাকি ভোরের আলোর কানাকানি পাখি আমার নীড়ের পাখি। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগী কণ্ঠে সৌমি সামন্ত চক্রবর্তী। পাখির বাজার এখন অনেক জায়গাতেই আছে। মফস্বল শহরগুলোতে একটু সব জায়গাতে পাখির বাজার আছে। কলকাতাতে আমি যেমন বেশ বড় বাজার আমি জানি গার্ল স্ট্রিটে। তো গার্ল স্ট্রিটে কিন্তু এটা একটা পাখির একটা বড় বড় বাজার আছে, সেখানে মার্কেট, হ্যাঁ ভালোই দেশ বিদেশের পাখিরাও আসে। বিভিন্ন রকম পাখি, আমি যে কটা পাখি বললাম সেগুলোই না, তো সেগুলোও কিন্তু পাখির বাজার এখানে রয়েছে গ্যালি স্ট্রিটে। এছাড়া মফস্বল শহরে যে কোনো আপনারা নিজেদের জেলা শহর বা মহকুমা শহর, সেখানে আজকাল খোঁজ করলেই যারা পাখি প্রেমী আছে তারাই বলে দেবে। বলে দেবে, হ্যাঁ। তাহলে মোটামুটি আমরা অনেকটা আলোচনা করলাম, অনেক কিছু জানার চেষ্টাও করলাম। তো আর কিছু কি আপনি বলতে চান এই বিষয়ে? অনুষ্ঠান শেষ করতে হবে আমাদের। আর এছাড়া মানে এইগুলো যেগুলো বললাম সেগুলোর সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস আমাদেরকে ইয়ে করতে হবে। আর খাবারের ব্যাপারে আর একটা জিনিস বলি, যে নিয়ম মাফিক একটা জিনিস আমি বলতে আগে বলা হয়নি, সেটা হলো নিয়ম মাফিক ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়ানো। ক্যালসিয়াম এবং যেহেতু এরা ডিম পাড়া ব্যাপার থাকে, সেই জন্য এদের কিন্তু ক্যালসিয়ামের এদের দেহেতে ক্যালসিয়ামের একটা মানে নিয়মিত যোগান থাকাটা খুব জরুরি। তো সেই জন্য ভালো ক্যালসিয়াম বাজারে যে কোনো পাওয়া যায় যেগুলো, সেগুলো মোটামুটি 100টি পাখির জন্য ক্যালসিয়াম ভিটামিনের মিক্সচার অনেক সময় পাওয়া যায় সিরাপ হিসাবে। তো 100টি পাখির জন্য 5 মিলিলিটার করে এটা খাওয়াতে হবে, এবং এটি প্রায় সপ্তাহে 3 দিন যদি খাওয়ানো যায়, অর্থাৎ প্রতি অল্টারনেট ডেতে, মানে একদিন ছেড়ে ছেড়ে যদি খাওয়ানো যায় 3 দিন, তাহলে সেটা খাবারের সাথে খাওয়ানো যেতে পারে বা জলের সাথেও খাওয়ানো যেতে পারে সকালের দিকে। তাহলে এটা কিন্তু এদের গ্রোথের ক্ষেত্রে, মানে বৃদ্ধির ক্ষেত্রে পাখির বা রোগ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। এটা এই ধরনের খাবারগুলো, ওষুধগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগে, খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো খুব প্রয়োজন। না হলে আমাদের ক্ষতিটা বেড়ে যাবে, সেক্ষেত্রে আয়টাও কমে যাবে। তখন আমরা বলবো যে আমাদের লাভ নেই বলে আমাদের ঘুরে বেড়ালে চলবে না, তাই তো? সব বিষয়টা আমাদের সতর্ক হতে হবে, তাই তো? সতর্ক হতে হবে। আর একটা বলবো আমাদের প্রাণী পালকদের, সেটা হচ্ছে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য যখন যে সময়টা ঠান্ডা পড়ছে, অর্থাৎ শীতের শুরু, এই সময়টাতে পাখিদের বেশ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বা খুব বৃষ্টি হচ্ছে বা খুব গরম। তো এই যে আপ ডাউন টেম্পারেচার, যখন সিজনটা চেঞ্জ হচ্ছে, এই সময়টা সিজন চেঞ্জ হচ্ছে যখন, সেই সময়তে ঠান্ডা হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রতিরোধক হিসেবে আমরা কিছু ওষুধ দিতে পারি। যেমন হচ্ছে হস্টাসাইক্লিন বলে একটা পাউডার পাওয়া যায়, সেটা 100টি পাখির জন্য যদি খুব অল্প পরিমাণে, একদম 1 চিমটে বা 2 চিমটে পাখির খাবারের সাথে মিশিয়ে দেওয়া যায় 100টি পাখির জন্য, তাহলে এদের এই ঠান্ডা লেগে যাওয়ার হাত থেকে কিন্তু এটা খেতে, মানে এটা বাঁচাতে পারে। তো এই ধরনের ওষুধগুলো কিন্তু দেওয়া যেতে পারে। বেশ, তাহলে আমরা অনেকটা বিষয় জানতে পারলাম। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম রঙিন পাখি পালন, এই বিষয়ে আলোচনা করছিলেন নদিয়ার মোহনপুরে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী জৈব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অয়ন মুখার্জি। ডক্টর মুখার্জি, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম রঙিন পাখি পালন। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।